প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ জুলফিকার আলী। আল্লাহর রহমতে ভালো আছি। আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো। আমি আজকে তোমাদের সামনে আলোচনা করব ধারাবাহিক পর্ব ৩ অর্থাৎ হিসাব বিজ্ঞানে ক বিভাগে যে বাধ্যতামূলক অধ্যায় অঙ্কটি থাকে, আমরা সেই বাধ্যতামূলক অঙ্কটির বিস্তারিত আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, এই ক বিভাগের বাধ্যতামূলক যে অঙ্কটি বিশদ আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী দুইটি পার্ট থাকে। এই দুইটি পার্টে আমরা বিশদ আয় বিবরণীর 3টি ধাপ রয়েছে। সেই 3টি ধাপে আমরা প্রথম ধাপে বের করেছি মোট মুনাফা, এটি আমি প্রথম পর্বে আলোচনা করেছি। দ্বিতীয় পর্বে পরিচালন মুনাফা নির্ণয় করেছি, সেটি দ্বিতীয় পর্বে আলোচনা করেছি। আজকে আলোচনা করব নিট মুনাফা বা নিট ক্ষতি, অর্থাৎ বিশদ আয় বিবরণীর 3টি ধাপ নির্ণয় করেছি। 3টি ধাপের তৃতীয় পর্ব আলোচনা শুরু হচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, আমি যে উদ্দীপকটি তৈরি করেছি বা যে প্রশ্নটি তৈরি করেছি, এই প্রশ্ন থেকে আমাদের আনতে হবে অন্যান্য আয় সংক্রান্ত এবং অন্যান্য ব্যয় সংক্রান্ত নামগুলো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কিন্তু অবশ্যই চিনতে হবে যে আজকের উদ্দীপকে অন্যান্য আয় এবং অন্যান্য ব্যয় কোনগুলো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি একটু পর্যবেক্ষণ করে দেখলাম যে আমাদের সমন্বয় জাবেদা এবং উদ্দীপকের মধ্যে সরাসরি অন্যান্য আয় এবং অন্যান্য ব্যয় বলতে কোনো শব্দ পাচ্ছি না, কিন্তু একটি ইঙ্গিত রয়েছে বা লুকায়িত সমন্বয় রয়েছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, লুকায়িত সমন্বয় কোনটি? আমরা দেখতে পাচ্ছি যে এই যে 10% সঞ্চয়পত্র 1 লক্ষ টাকা, অর্থাৎ এই 1 লক্ষ টাকার সঞ্চয়পত্রের উপর আমরা বাৎসরিক 10% সুদ পাব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, বাৎসরিক 10% বা বার্ষিক 10% সুদ পেলে আমরা 1 বছরে কত টাকা সুদ পাবো? তাহলে 1 লক্ষ টাকা গুণন 10 ভাগ 100, এই সূত্রটি প্রয়োগ করলে আমরা পেয়েছি 10,000 টাকা। এই 10,000 টাকা কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আমরা বছর শেষে পাবো, অর্থাৎ এটি বকেয়া রয়েছে বা অনাদায়ী রয়েছে। তাহলে আমরা এই 1 লক্ষ টাকা কিন্তু দীর্ঘমেয়াদী বিনিয়োগ, অর্থাৎ 10% সঞ্চয়পত্র 1 লক্ষ টাকা, এটি কিন্তু দীর্ঘমেয়াদী বিনিয়োগ, এই শব্দটি আসবে না। কিন্তু এই শব্দের যে সুদ বের হয়েছে, অর্থাৎ 10% সঞ্চয়পত্র যে 1 লক্ষ টাকা, এই 1 লক্ষ টাকার যে সুদ রয়েছে, আমরা কিন্তু সেই সুদের সমন্বয় জাবেদা করব। তাহলে সেই সুদের সমন্বয় জাবেদা হচ্ছে বকেয়া অথবা অনাদায়ী সঞ্চয়পত্রের সুদ ডেবিট, সঞ্চয়পত্রের সুদ ক্রেডিট, টাকার পরিমাণ 10,000। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই যে সঞ্চয়পত্রের সুদ, এই শব্দটি কিন্তু অন্যান্য আয়। তাহলে আমরা এখানে লিখব সঞ্চয়পত্রের সুদ 10,000 টাকা। যেহেতু এই সঞ্চয়পত্র সংশ্লিষ্ট আর কোনো শব্দ নেই, এই একটি মাত্র শব্দ আমরা পেয়েছি, এই কারণে সরাসরি আমরা তৃতীয় কলামে 10,000 টাকা ব্যবহার করব। তাহলে আমরা পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয় কি হয়? যোগ হয়। আমরা যোগ করে নিলাম, ফলাফল পেয়েছি 49,000 টাকা। এই 49,000 টাকার কোনো নাম আমরা লিখব না বা কোনো নাম না লিখলেও চলবে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা খুঁজবো, যেহেতু অন্যান্য আয় সংশ্লিষ্ট আর কোনো শব্দ নেই, তাহলে অবশ্যই আমরা দ্বিতীয় ধাপে বা অন্যান্য ব্যয়ের ধাপে আসতে পারি। তাহলে অন্যান্য ব্যয়ের ধাপে আসার পর আমরা আবার একটু পর্যবেক্ষণ করে দেখব যে অন্যান্য ব্যয় সংক্রান্ত কোনো শব্দ আছে কিনা। আমরা খুঁজে দেখলাম যে সমন্বয় এবং সূত্রে আমিলের বা উদ্দীপকের মধ্যে অন্যান্য ব্যয় বলতে কোনো শব্দ নেই। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, একটি ইঙ্গিত রয়েছে বা লুকায়িত সমন্বয় রয়েছে। আমরা দেখতে পাচ্ছি 10% ব্যাংক ঋণ, ক্রেডিটের টাকা রয়েছে 1,20,000 টাকা, অর্থাৎ ব্যাংক থেকে আমরা 1,20,000 টাকা, এই আবির মাহমুদ, অর্থাৎ এই অঙ্কের মালিক হচ্ছে আবির মাহমুদ, এই আবির মাহমুদ 1,20,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিয়েছে। তাহলে এই 1,20,000 টাকার উপরেও তাকে কিন্তু বাৎসরিক 10% ঋণের সুদ দিতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, 1,20,000 টাকার 10% করলে আমরা পেয়েছি কত? 12,000 টাকা। তাহলে এই সুদটাও কিন্তু এখন দিতে হবে না, বছর শেষে দিতে হবে। আর
যেহেতু আমরা বছর শেষেরই হিসাব ধার্য করেছি, অর্থাৎ এখন পর্যন্ত এটা পরিশোধ করা হয়নি, অতএব এটি কিন্তু বকেয়া রয়েছে। তাহলে আমরা ব্যাংক ঋণ 1,20,000 টাকা দীর্ঘমেয়াদী দায়, এই শব্দটির নাম দীর্ঘমেয়াদী দায়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই শব্দটি যাবে দীর্ঘমেয়াদী দায়, কিন্তু 1,20,000 টাকার যে 12,000 টাকার সুদ এসেছে, এই সুদের কিন্তু আমরা সমন্বয় জাবেদা করব। তাহলে সুদের সমন্বয় জাবেদা করলে আমরা জাবেদায় পাই ব্যাংক ঋণের সুদ যেটি বকেয়া ব্যাংক ঋণের সুদ ক্রেডিট। অর্থাৎ এই যে ব্যাংক ঋণের সুদ এটি কিন্তু অন্যান্য ব্যয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা প্রশ্ন করতে পারো যে একটি শব্দ আপনি চিহ্নিত করলেন, কিন্তু আরেকটি শব্দ কিন্তু চিহ্নিত করলেন না। অবশ্যই ব্যাংক ঋণের সুদ একটি ব্যয়ের পূর্বে যদি বকেয়া থাকে, শুধু ব্যাংক ঋণের সুদ নয়, যে কোনো খরচের পূর্বে বকেয়া থাকলে সেটি একটি চলতি দায় হয়। আমি যখন আর্থিক অবস্থার বিবরণী আলোচনা করব, অর্থাৎ সকল সম্পদ এবং সকল দায় নিয়ে যখন আলোচনা করব, অর্থাৎ চতুর্থ এবং পঞ্চম নং ধারাবাহিক পর্বে আমি বিস্তারিত সম্পদ এবং বিস্তারিত দায় নিয়ে আলোচনা করব, তখন শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই প্রত্যেকটি শব্দই আমি চিহ্নিত করব এবং দেখিয়ে দেব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা ব্যাংক ঋণের সুদ এই শব্দটি কিন্তু অন্যান্য ব্যয়। তাহলে আমরা এই ব্যাংক ঋণের সুদ একটি মাত্র শব্দ, আমরা এই অন্যান্য ব্যয়ে ব্যাংক ঋণের সুদ ব্যতীত আর কোনো শব্দ খুঁজে পাচ্ছি না। যেহেতু খুঁজে পাচ্ছি না, তাহলে এই একটি মাত্র শব্দের কাজ করার জন্য আমরা সরাসরি শেষ কলামে 12,000 টাকা বসিয়ে দেব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা বিয়োগ করব, অর্থাৎ আমরা যে আয়টি পেয়েছি, অর্থাৎ পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয় যোগ করে 49,000 টাকা যে পেয়েছি, 49,000 টাকা কিন্তু আয়। তাহলে এই আয় থেকে কী হবে, অন্যান্য ব্যয় বিয়োগ হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা বিয়োগ করি, 9 থেকে 2 বাদ দিলে 7, 7 কিছু নেই, 4 থেকে 1 বাদ দিলে 3, অর্থাৎ 37,000 টাকা। শিক্ষার্থী বন্ধুরা এই 37,000 টাকা কিন্তু আয়েরই একটা অংশ, অতএব আজকে কোনো ক্ষতি হয়নি। এই 37,000 টাকাকে আমরা কি বলবো, নেট লাভ অথবা কি বলবো, মুনাফা বলবো। শিক্ষার্থী বন্ধুরা এই 37,000 টাকাকে নেট লাভ বা নেট মুনাফা বলবো। আমি আরেকটু বিস্তারিত কথা বলবো। আমাদের উদ্দীপকে যদি কখনো বিশদ আয় বিবরণ, দুঃখিত, যদি আমাদের কোনো প্রশ্নে বিশদ আয় বিবরণী তৈরি করতে বলে, তাহলে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আমাদের 3টি ধাপের কাজ করতে হবে, অর্থাৎ নেট লাভ বা নেট মুনাফা পর্যন্ত কাজ করতে হবে। এবং কোনো প্রশ্নে যদি নেট লাভ বা নেট মুনাফা নির্ণয় করতে বলে, তাহলে কিন্তু এই বিশদ আয় বিবরণের সম্পূর্ণ কাজ করতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ।